প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় পর্ব শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবদের সাথে গল্পটি শেয়ার করবেন। চলুন শুরু করছি আজকের তৃতীয় পর্ব। সাবধান, রায়মণি জেগে উঠেছে। তৃতীয় পর্ব শুরু করবার আগে গত পর্বের অর্থাৎ দ্বিতীয় পর্বের শেষ কটি লাইন আমি শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিতে চাই। তো দ্বিতীয় পর্বের শেষের দিকে ছিল সেটা আমি পড়ে শোনাচ্ছি। পুরো 2 বছর পার হয়ে গেছে তারপর জনার্দন ভট্ট বাঙালিটোলার সেই ঘর ছেড়ে আর যাননি কোথাও। সেই প্রথম রাতের মাস কয়েক বাদে একবার অবশ্য ভেবেছিলেন আপদ যখন বিদায় হয়েছে ফের কলকাতায় ফিরে যাবেন, কিন্তু তা যে আর হবার নয় বুঝে ফেলেছিলেন বছর ঘোরার আগেই। ইতিমধ্যে বাঙালিটোলার নতুন ঠেকে কিছু গুছিয়ে নিয়েছেন তিনি। তান্ত্রিক হিসেবে কিছু পরিচিতিও হয়েছে। বাড়িওয়ালা বৃদ্ধ বৃন্দাবন দাস তো প্রশংসায় পঞ্চমুখ। এই সময় রামনগরের এক বাড়ি থেকে সস্তয়নের ডাক এসেছিল। বাড়িওয়ালা বৃন্দাবন দাসই যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এই ছিল দ্বিতীয় পর্বের শেষ কয়টি লাইন। আসুন শুরু করছি এই গল্পের তৃতীয় পর্ব। রামনগরে যথেষ্ট ধনী পরিবার, বেশ খাতির করেই নিয়ে গিয়েছিলেন তারা। যত্নের ত্রুটি হয়নি। কাজ সারতে কিছু রাত হয়ে গিয়েছিল। পার্টির গাড়ি রয়েছে। সেই রাতে বাঙালিটোলায় ফিরে যেতে সমস্যা ছিল না, কিন্তু বাড়ির কর্তা যখন রাতটা থেকে যেতে অনুরোধ করলেন তিনি আর না করেননি। পুরনো দিনের বনেদি বাড়ি, গঙ্গার দিকে সেরা ঘরটাই দেওয়া হয়েছিল তাকে। রাতে ভুরিভোজের পর নরম গদির বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছিলেন, কিন্তু তার সেই ঘুম স্থায়ী হয়নি। অনেক রাতে সেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে যখন লাফিয়ে বিছানায় উঠে বসলেন, সারা গা বেয়ে কুলকুল করে ঘাম ঝরছে। অনেক দিন পর ফের সেই দুঃস্বপ্ন। দানবটা ফের শিয়রের পাশে হাজির হয়েছে। শুধু তাই নয়, দারুণ রাগে আগুন ঝরছে তার 2 চোখ দিয়ে। তারপর 2 হাতে তাকে তুলে আছড়ে দিয়েছে মেঝের ওপরে। আতঙ্কে চিৎকার করে উঠলেও গলা দিয়ে শব্দ বের হয়নি। গলা শুকিয়ে তো কাঠ। তাতে কিছু লাভই হয়েছিল বরং। জানলা খোলা, পাশের ঘরেই মানুষ। কেউ শুনতে পায়নি, নইলে কেলেঙ্কারি হয়ে যেত। জনার্দন ভট্ট তারপর সারা রাত 2 চোখের পাতা আর এক করতে পারেননি। শুধু তাই নয়, বেশ বুঝে গিয়েছিলেন রাতে শান্তিতে ঘুমোতে হলে বাঙালিটোলার ওই ঘর ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এরপর তান্ত্রিক জনার্দন ভট্ট বাঙালিটোলার সেই ঘর ছেড়ে অন্য কোথাও যে আর যাননি সে তো আগেই বলেছি। জমিয়ে নিয়েছিলেন পসারও, চুটে গিয়েছিল এক সাগরেদও। জগন্নাথ ঘোষের বয়স বছর 30-এর মতো। বাড়ি রামপুরহাটের দিকে। চালচুলোহীন মানুষ জগন্নাথ কাজ করত বাঙালিটোলার এক খাটালে। পরিচয় হতে জনার্দন ভট্টর বুঝতে বাকি থাকেনি ছোকরা করিতকর্মা মানুষ। তন্ত্রমন্ত্রর ব্যাপারে আগ্রহ আছে। বাড়ির কাছে হবার কারণে তারাপীঠেও গেছে বহুবার। অগত্যা তাকে খাটালের কাজ ছাড়িয়ে সাগরেদ করে নিয়েছিলেন। মানুষ চিনতে ভুল হয়নি জনার্দন ভট্টর। দ্রুত পসার জমিয়ে ফেলার পেছনে এই জগন্নাথ ঘোষের অবদান অনেকটাই। চালাক চতুর মানুষ, কোথায় কিভাবে গুরুর গুণগান করলে নতুন পার্টি মিলবে সেই কৌশল ভালোই জানা ছিল। অতি অল্প দিনের মধ্যেই জনার্দন ভট্টর নাম ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। পসার জমে যেতে টাকা পয়সা নিয়ে ভাবনা ছিল না। নানা কাজে ডাক আসত দূর থেকেও, কিন্তু বেনারস ছেড়ে বেশি দূরে যাননি কখনো। গেলেও ফিরে এসেছেন রাতের মধ্যেই। এইভাবে পসার যখন দারুণ জমে উঠেছে, বিষয়টা
জগন্নাথই পেরেছিল প্রথম। কথায় কথায় একদিন বলেই ফেলল, গুরু, আপনি সব সাধনা করেছেন? কেন রে? হঠাৎ ওই কথায় প্রায় চমকে উঠল জনার্দন ভট্ট। আসলে সব সাধনা করেছেন এমন তান্ত্রিক সহজে মেলে না। তার নিজের গুরু বিশম্বর ঠাকুরও সব সাধনা করেননি। তবে গুরুদেবের কাছেই শুনেছেন সব সাধনায় অসীম ক্ষমতার অধিকারী হওয়া যায়। ব্যাপারটা সহজ নয় একেবারেই। কৃষ্ণপক্ষের বিশেষ তিথি বা অমাবস্যার গভীর রাতে মৃতদেহের ওপর বসে ধ্যান করতে হয়। কারো এক রাতেই সিদ্ধিলাভ ঘটে, কারো জন্য দরকার হয় একাধিক রাত। তবে সেসব না ভেঙে বললেন, হঠাৎ সব সাধনার কথা তুললি কেন আজ? গুরুর মুখের দিকে তাকিয়ে ততক্ষণে ব্যাপারটা বুঝে ফেলতে বাকি নেই জগন্নাথের। তাই চেপে গিয়ে বলল, তেমন কিছু নয় গুরু। আজ একজনের কাছে শুনলাম সব সাধনা করেছেন এমন তান্ত্রিকের কদর আরও বেশি কিনা, তাই। জগন্নাথ তখন না ভাঙলেও ঘটনা হলো, অন্যদিনের মতো আজও সে বিকেল পড়তেই দশাশ্বমেধ ঘাটের দিকে গিয়েছিল। সারাদিন হরেক রকম আসর বসে বেনারসের ঘাটে। শ্রোতার অভাব হয় না। গুরুর জয়গান করার জন্য সে এইসব ঠেক বেছে নিয়েছিল। কোনো এক ভিড়ের আসরে বসে কথকথা শোনার ফাঁকে সুযোগ মতো হঠাৎই পাশের শ্রোতা মানুষটির কাছে গুরু জগন্নাথ তান্ত্রিকের গুণগান। হরেক সমস্যার সমাধান তার নখদর্পণে। ব্যাস, মুখে মুখে পাঁচ কান হয়ে যায়, জোগাড় হয়ে যায় নতুন নতুন পার্টি। সেদিন শেষ বিকেলে এমনই এক আসরে কাজ সেরে ফেরার পথ ধরেছে কানের পাশে এক মহিলার কণ্ঠ, বাবুজি একটু দাঁড়াবেন, কথা বলবো। তৎক্ষণাৎ ঘাড় ফেরালো জগন্নাথ। এইভাবেই নতুন পার্টি জোগাড় হয়। পেছন ফিরে দেখল অদূরে এক মহিলা দাঁড়িয়ে। বয়স বছর 20 বেশি নয়, সুশ্রী মুখ, পরনে দামি শাড়ি, মাথায় বড় করে টানা আঁচল। বড় ঘরের বউ বলেই তো মনে হয়। জগন্নাথ আগ্রহে এগিয়ে যায়, বলুন মাইজি। জগন্নাথ কিছু বেশি এগিয়ে গিয়েছিল হয়তো। মহিলা ত্রস্তে কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, বাবুজি খুব বিপদে পড়েছি আমি, আপনার কাছে সেই জন্যই তো এসেছি। বলুন মা। আমার গুরুদেব তন্ত্রাচার্য জনার্দন তান্ত্রিকের অসাধ্য কিছু নেই। বলতে বলতে পকেট থেকে ছাপানো একটা লিফলেট এগিয়ে দিচ্ছিল জগন্নাথ, কিন্তু মহিলা ছুঁয়েও তা দেখলেন না। যথাস্থানে দাঁড়িয়ে আগের মতন ধীর গলায় বললেন, বাবুজি আপনার গুরুদেব কি সব সাধনায় সিদ্ধ? অন্তত সব সাধনা করেছেন আমার এমন তান্ত্রিক দরকার। মহিলার সেই কথায় জগন্নাথ প্রায় থমকে গেল। বছরখানেক তান্ত্রিক জগন্নাথ ভট্ট সাগরেদি করলেও সব সাধনার কথা আগে শোনেনি। তবে সামলে নিতে দেরি হলো না তার। মাথা চুলকে বলল, মাইজি সে তো জানি না, তবে অত বড় তান্ত্রিক নিশ্চয়ই সব সাধনা করেছেন। আমি কালই জেনে এসে বলবো। আপনার মুখে ফুলচন্দন পড়ুক বাবুজি। মহিলা সেই আগের মতন ধীর গলায় বললেন, সব সাধনায় সিদ্ধিলাভ করেছেন এমন এক তান্ত্রিক আজ বছর কয়েক ধরে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না, অথচ খুব দরকার। আপনার উত্তরের জন্য আমি আগামীকাল ফের এই ঘাটে আসব। মহিলা চলে গিয়েছিলেন তারপরে। তবে জগন্নাথ ঘোষ তখনই খানিকটা অনুমান করে ফেলেছিল মহিলাকে সন্তুষ্ট করা তার গুরুর সামর্থ্যের বাইরে। সব সাধনা সম্ভবত খুব সহজ জিনিস নয়। মহিলার কথাই ভেবেই জগন্নাথ পরের দিন আর দশাশ্বমেধ ঘাটের দিকে যায়নি। পরের দিনও না, গিয়েছিল পাশে মণিকর্ণিকা ঘাটে। সেখানেও কথকতার আসর বসে। সবে এক আসরে গিয়ে বসতে যাবে, পিছনে এক মহিলার গলা, বাবুজি। গলার স্বরেই জগন্নাথ বুঝে ফেলেছিল। ঘাড় ফিরিয়ে দেখল বোঝার কিছুমাত্র ভুল হয়নি। সেই মহিলা আগের দিনের মতোই, শাড়ির আঁচলে যথাসম্ভব ঢাকা শরীর, মাথায় ঘোমটা, মুখ কাচুমাচু করে বলল, আজ্ঞে না মাইজি, হলো না। মহিলা কিন্তু দমলেন না। তাতে কি বাবুজি, আপনি একটু খোঁজ রাখবেন, তেমন সন্ধান পেলে জানাবেন। ঘাটে আমি প্রায়ই আসি,
নজরে পড়লে দেখা করে যাব। সেই শুরু। মহিলার সঙ্গে তারপর বার কয়েক দেখা হয়েছিল জগন্নাথের। দেখা হলেই সেই একই প্রশ্ন, খোঁজ পেল কি না। উত্তরে জগন্নাথ ঘোষ শুধু মাথাই নাড়ে, না, তেমন কোনো কারো খোঁজ সে এখনও পায়নি। বিষয়টা জগন্নাথ ফের গুরুর কাছে না তুললেও জনার্দন ভট্ট কিন্তু বসে নেই। এক সময় শ্মশানে রাতের পর রাত কাটিয়েছেন। সেই সময় সব সাধনার ইচ্ছা মনের ভেতর উদয়ও হয়েছিল। গুরুদেব ওই সময় যদি বলতেন হয়তো নেমেও পড়তেন, কিন্তু তার হয়নি। জগন্নাথ বিষয়টি হঠাৎ তোলার পর ভিতরে সুপ্ত ইচ্ছেটা জেগে উঠতে সময় লাগল না। পিছনে অন্য কারণও ছিল। বাড়ির বৃদ্ধ মালিক বৃন্দাবন দাসের কাছে ঘরের পুরনো ইতিহাস ততদিনে জেনে ফেলেছিলেন তিনি। তাতেই ভাবনাটা মনে আরও দৃঢ় হয়েছিল। মনে হয়েছিল রাতে দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে হলে সব সাধনায় সিদ্ধিলাভ ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। একদিন তাই বলেই ফেললেন, বুঝলি জগন্নাথ, গুরু বিশম্বর ঠাকুরের কাছে তন্ত্রচর্চা তো কম দিন করিনি, শুধু সব সাধনাই বাকি ছিল। ভাবছি ওটাও সেরে ফেলবো এবার। গুরুর মুখে হঠাৎ ওই কথা শুনে জগন্নাথ তো প্রায় লাফিয়ে উঠল। তাহলে তো খুব ভালো হয় গুরু, বলিনি আপনাকে? এক পার্টি অনেক দিন থেকে লেগে আছে, সব সাধনা করেছেন, এমন তান্ত্রিকের সন্ধান চাই তার। সে তোর সেদিনের কথাতেই বুঝতে পেরেছি। জনার্দন ভট্ট মুচকি হাসলেন। কিন্তু সব সাধনা খুব সহজ কাজ নয় বাপু। সারাদিন তো নানা জায়গায় ঘুরিস, দেখিস তো কোনো অঘরী সাধুর খোঁজ পাস কিনা। দিন কয়েক ধরে খোঁজে রয়েছি, এখনও তেমন কারো দেখা পেলাম না। যারা অঘরী মতে তন্ত্র সাধনা করেন তাদের অঘরী সাধু বলা হয়। এরা লোকালয়ে দিন সমক্ষে বেশি আসেন না, নির্জন শ্মশানে পড়ে থাকেন। শোনা যায় প্রয়োজনে অঘরী সাধুরা আতপোড়া নরমাংস দিয়েও ক্ষুণ্ণিবৃত্তি করে থাকেন। অভিজ্ঞ মানুষ জনার্দন ভট্ট তাই ভেবে রেখেছিলেন সব সাধনায় বসার আগে কোনো অঘরী সাধুর কাছে পরামর্শ নেবেন। কিন্তু দিন কয়েক খোঁজ করেও তেমন কারো সন্ধান করতে পারেননি। সাগরের জগন্নাথের কাছে কথাটা পেরেছিলেন সেই কারণে। করিতকর্মা মানুষ জগন্নাথ দিন কয়েক বেনারসের ঘাট, এমনকি আশেপাশে খোঁজ নিয়ে তেমন কোনো সন্ধান করতে না পারলেও হঠাৎ এমন এক খবর নিয়ে এলো যে জনার্দন ভট্ট কিছু উৎসাহী হয়ে উঠলেন। হরিশ্চন্দ্র ঘাটে হঠাৎই এক ভৈরবী এসেছেন। বয়স বেশি নয়, বছর 40-এর মতো, কিন্তু অসীম ক্ষমতা নাকি তার কাছে। বছর কয়েক আগেও একবার হরিশ্চন্দ্র ঘাটে দেখা গিয়েছিল। সেই সময় অনেকেই নাকি তাকে হেঁটে গঙ্গা পার হতে দেখেছে। বেনারস শহরে হুলস্থুল পড়ে গিয়েছিল তাই নিয়ে। এবার এখনও তেমন কিছু হয়নি বটে, তবে ভিড় উপচে পড়ছে। আগেরবার এক ভক্ত শ্মশানের পাশে তার থাকার জন্য একটা আশ্রম তৈরি করে দিয়েছিলেন। এতদিন খালিই ছিল, এবার সেখানেই উঠেছেন। তবে ভিড় উপচে পড়লেও এখনও কারো সঙ্গে বিশেষ কথা বলেননি। শুধু একটা কথাই শোনা গেছে, তিনি এবার নাকি হিংলাজ দর্শনে যাবেন। বেনারসে এসেছেন সেই ব্যবস্থার জন্য। অনেক খুঁজেও অঘরী সাধুর সন্ধান মেলেনি, কিন্তু নতুন এই খবরে জনার্দন ভট্ট আরও বড় সম্ভাবনার ইঙ্গিত পেলেন। তন্ত্র সাধনায় অঘরী বাবা থেকে ভৈরবীর স্থান বেশি উঁচুতে। অনেক বড় মাপের তন্ত্র সাধকই তেমন বলে গেছেন, কিন্তু ভৈরবীর সম্বন্ধে যা শোনা গেছে তাতে কিভাবে তার সঙ্গে আলাপ করবেন সেটাই বড় সমস্যা। ভাবতে গিয়ে জনার্দন ভট্ট হঠাৎই যেন পথের দিশা পেয়ে গেলেন। গলি থেকে হরিশ্চন্দ্র ঘাট খুব দূরে নয়। দিনভর চিতা জ্বলছে। মৃতদেহ শুধু বেনারস নয়, আসে দূর দূরান্ত থেকে, এমনকি দিল্লি, আগ্রার মতন শহর থেকেও। পুরাণকথিত হরিশ্চন্দ্র ঘাটে দিনরাত তাই চিতা জ্বলার বিরাম নেই। খবরটা পেয়ে জনার্দন ভট্ট দেরি করেননি। সেই দুপুরেই ধাওয়া করেছিলেন ঘাটের দিকে, কারণ খবর ছিল বিকেলের দিকে কিছু সময়ের জন্য ভৈরবী বাইরে আসেন। ইচ্ছে হলে দর্শনার্থীদের দু এক কথার জবাবও দেন। তাই কিছু আগেভাগেই রওনা হয়ে পড়েছিলেন। জনার্দন ভট্টর হিসেবে ভুল হয়নি। যথাস্থানে পৌঁছে দেখেন ভৈরবীর সামনে
খোলা বারান্দায় একা বসে আছেন। বয়স বছর 40-এর মতো। গায়ের রং একসময় ফর্সাই ছিল, এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। মাথাভর্তি জট কোমর ছুঁয়েছে, কপালে মেটে সিঁদুর। অসময়ে কাছে যেতেই তিনি চিতার এক আতপোড়া কাঠ হাতে নিয়ে প্রবল বেগে নাড়তে লাগলেন। কাছে গেলেই উত্তম মধ্যম লাগিয়ে দেবেন হয়তো। অগত্যা খানিক দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ক্ষুণ্ণ হবেন না মাতাজি, শুনলাম আপনি হিংলাজ তীর্থে যেতে মনস্থির করেছেন। আমি সেই জন্যই ছুটে এসেছি। তাই শুনে ভৈরবী হাতের চালাকাঠ নামিয়ে রাখলেও কটমট চোখে বললেন, শুনেছিস তো ঠিক কথাই, কিন্তু তুই তার কি করবি? এমন একটা উত্তরের জন্যই জনার্দন ভট্ট অপেক্ষা করছিলেন। হিংলাজ এদেশে তন্ত্র সাধনার এক সুপ্রাচীন ক্ষেত্র। জায়গাটা বেলুচিস্তানের এক অতি দুর্গম জায়গায়। তবু একসময় তীর্থযাত্রীর দল নিয়মিত হিংলাজ দর্শনে যেত। কিন্তু দেশভাগের পর বর্তমানে প্রায় ধরাছোঁয়ার বাইরে। ইচ্ছে থাকলেও কেউ আর তেমন যায় না এখন। হরেক ঝামেলা। কিন্তু কলকাতায় অযাচিতভাবে এক সুযোগ তার কাছে এসে গিয়েছিল। আসলে হিংলাজ দর্শনে যাবার ইচ্ছে তারও একসময় হয়েছিল। সেই ইচ্ছের কথা কোনোভাবে কানে গিয়েছিল এক গুণগ্রাহী পার্টির। ভদ্রলোক সিন্ধি, কলকাতা আর মুম্বাইয়ের ব্যবসা রয়েছে, তিনি স্বেচ্ছায় ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন। ভদ্রলোকের আদত বাড়ি করাচিতে। দেশভাগের আগে পর্যন্ত বাপ ঠাকুরদা ওই করাচিতেই ছিলেন। বড় ব্যবসা ছিল সেখানে। এখনও কয়েকজন চেনাজানা মানুষ সেখানে রয়েছেন, চাইলে ব্যবস্থা করে দিতে পারবেন। এমনকি পাসপোর্ট ভিসার দায়িত্ব পর্যন্ত নিয়েছিলেন। কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি নিজেই পিছিয়ে গিয়েছিলেন। আজ ভৈরবীর ইচ্ছের কথা শুনে পুরনো কথা মনে পড়ে গিয়েছিল। ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে কথা বলে ভৈরবীর হিংলাজ দর্শনের জন্য কিছু ব্যবস্থা হয়তো এখনও করে দেওয়া যায়। সাষ্টাঙ্গে প্রণাম সেরে জনার্দন ভট্ট সেই কথাই ব্যক্ত করলেন এরপর।